হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই গীতা মেহেককে ফোন করছে সেখানকার খবর জানবার জন্যে, আর মেহেকও গীতার কথা মতো সব কিছু সবাইকে শুনিয়ে অভিনয় করে যাচ্ছে। গীতা বলছে, তুমি কিন্তু বড্ড বেশি অভিনয় করে ফেলছো, ঠিক আছে? এইভাবে ওদের ব্যস্ত রাখো, আমি ততক্ষণ তদন্তটা সেরে ফেলি। এরপরে গীতাকে বড়বাবু ফোন করে জানাচ্ছে যে ছোট কাকা তাকে বাড়ির একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে, মানে প্রলয়, যেটা না দেখলে হয়তো কারোর পক্ষে সম্ভব না যে বাড়ির সেই দিকেও একটা যাতায়াতের রাস্তা আছে, মানে বাড়ির কোনো একটা দিকে এমন একটা রাস্তা আছে, সেই রাস্তাটার কথা হয়তো কেউ জানে না, যেটা একমাত্র সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছে। এরপরে গীতা যখন থানায় গিয়ে ফুটেজটা দেখছে, তখন ফুটেজটাতে গীতা দেখতে পাচ্ছে যে অঙ্কিত কালো টুপি পরে আর মুখে কালো মাস্ক পরে বাড়িতে ঢুকছে। তখন গীতা বুঝতে পারে যে বাড়িতে নিশ্চয়ই কেউ একজন আছে যে অঙ্কিতকে ওই রাস্তাটা দেখিয়ে দিয়েছিল, মানে তারপর তাকে সেই মানে গিনির ঘর পর্যন্ত যেতেও সাহায্য করেছিল, যাতে সে বেনারসি শাড়ি আর দুলটা রাখতে পারে। এরপরে থানার বড়বাবু গীতাকে জিজ্ঞাসা করছে যে তোমার কি কারোর উপর সন্দেহ হচ্ছে? গীতা তখন বলছে যে হ্যাঁ, সন্দেহ তো আমার আছে বন্নি মুখার্জির উপর, মানে ওর খুদ শাশুড়ির উপর। এরপরে গীতা বলছে আর কি যে গিনিকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আর তাই তাকে তার সাথে একবার কথা বলতে হবে। এরপরে তো গীতা ফোন করেছে গিনিকে, তখন গিনি বলছে যে তুই আমাকে কি অপমান করছিস? মানে আবার অপমান করার জন্য আমাকে ফোন করেছিস? তুই রাতের বেলা পুলিশ নিয়ে আমার ঘরে ঢুকেছিলি, সেটা আমার মনে আছে, তাই তুই আমাকে কখনো ফোন করবি না। গীতা বলছে, আমার কথাটা তুই মন দিয়ে শোন, যদি না শুনিস তাহলে কিন্তু আইনের কাছে তুই অপরাধী হয়ে যাবি, আর এরপরে এমন অপরাধী হবি যে অগ্নিজিৎ বাবুও কিন্তু তোকে আর বাঁচাতে পারবে না। তখন গিনি বলছে, তুই আমার শ্বশুরমশাইকে চ্যালেঞ্জ করছিস? তুই জানিস যে ওনার কি এলেম আছে? এরপর গীতা তার বোনকে বলছে, মানে দিদিকে, যে তুই বেশি অহংকার করিস না, কারণ এর ফলটা কিন্তু ভালো হবে না। আর এরপরে গিনি জানতে চায় যে তার দিদি মানে সেই দিন রাত্রে কোথায় ছিল, কারণ এটা জানা গীতার কাছে কিন্তু খুবই জরুরি বিষয়। এমনকি বেনারসি বা কানের দুলের ব্যাপারটাও সে জানে না, কিন্তু এর পিছনে কে আছে সেটা সে জানে। তো গীতা যখন বলছে যে এর পেছনে কে আছে আমি ভালো করেই জানি, তখন গিনি অবাক হয়ে যায়। অবাক হয়ে তখন গীতাকে বলছে যে তুই জানিস? এরপরে গীতা অনেকটাই কাকতি করছে আর কি তার দিদির কাছে, অনেকভাবে বলছে, রিকোয়েস্ট করছে, বলছে যে তুই একটু আমার সাথে শুধু কোঅপারেট কর। কিন্তু হাজারো বলা সত্ত্বেও গিনি কিন্তু কোঅপারেট করে না, মানে গীতার সাথে। উল্টে বলছে যে তুই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিস, সুতরাং তোর সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই, আর খুব তাড়াতাড়ি নাকি স্বস্তিকার কাব্যার বিয়েটাও সে দিয়ে দেবে বলছে। এই বলে ফোনটা কেটে দেয়। তো এরপরে গীতা বলছে, ফোনটা কেটে যখন দিল তার বোন, বলছে যে এইভাবে আর কথা বললে হবে না, অন্যভাবে কথা বলতে হবে। তখন ইন্সপেক্টর বলছে, মানে বড়বাবু বলছে যে তাহলে কিভাবে কথা বলবে? বলে কেন? ওই যে ক্রিমিনাল লয়ার হিসেবে, গীতা এলএলবি হিসেবে। ওদিকে তো কাব্যা এঁচড় কাটতে বসেছে আর ভাবছে যে সে আদৌ কাটতে পারবে কিনা। আর এটা দেখে তো পাশ থেকে মানে মেহেক আর এলিন সমানে ওকে উস্কে যাচ্ছে, বলছে এটা তো কিছুই না, এরপরে তাকে রান্নাবান্না, ঘর গোছানো, বরকে, তারপর বাচ্চাকে সামলানো, এগুলো সব কিছু করতে হবে। এই বলে যখন কাব্যাকে বলছে যে সে আদৌ পারবে, তো কাব্যা তখন অলরেডি কাটতে শুরু করে দিয়েছে, বলছে যে স্বস্তিকের জন্য নাকি সে সব কিছু করতে পারবে। এরপরে তো হাতে আঠা লেগে কাব্যার একদম একেকার অবস্থা। কাব্যা কি করেছে, বাধ্য হয়ে কাজটা মানে কাটাটা বন্ধই করে দিয়েছে। তখন মেহেকরা বলছে, এত তাড়াতাড়ি যদি ধৈর্যটা হারিয়ে ফেলো তাহলে কিভাবে চলবে? এরপরে তো কাব্যার বাবা বাজার করে নিয়ে আসে। তারপরে ওখান থেকে যখন চলে যাচ্ছে, তখন এলিন আর মেহেক গিয়ে আটকাচ্ছে, এই বলে যে তার হবু জামাই আসছে, মিউচুয়াল ডিভোর্স পেপারে সাইনও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অগ্নিজিৎ বাবু তাকে ফোন করবেন, মানে ওনাকে ফোন করবেন আর বিয়ের প্রস্তাবটা দেবেন। এরপর কাব্যার বাবা আনন্দে একদম হাসতে হাসতে জিজ্ঞাসা করছে যে তারা কথাটা সত্যি বলছে তো? তখন তারা বলছে হ্যাঁ, একদম সত্যি। এরপর যখন মেহেক কাব্যাকে বলছে সর্ষেটা বাটার কথা, তখন তার মা বলছে যে ও মা, বাটতে যাবে কেন, মিক্সি তো আছে। এরপরে পদ্ম সেটা খারাপ হয়ে গেছে বলে মানে বলে আর কি, যে এটা খারাপ হয়ে গেছে। তখন এটা শুনে তো কৃপানের মা বলছে ঠিক আছে, তাহলে কিনে নিয়ে আসতে হবে। তখন পদ্ম বলছে, কেন, আপনার মেয়ের হাতে হয়েছেটা কি শুনি যে সর্ষেটা বাটতে পারবে না? মেহেক তখন বলছে বাটবে বাটবে, ভালোবাসার জন্য সব করতে হবে। সে যখন গীতা বৌদির মানে জায়গাটা নিতে চেয়েছে, গীতা বৌদির সাথে নিজেকে তুলনা করেছে, তখন তো তাকে পারতেই হবে। আর এটাও জানায় সঙ্গে যে তার দাদা মানে স্বস্তিক সর্ষে বাটা খেতে নাকি খুব পছন্দ করে। এরপরে দেখা যাচ্ছে যে কৃপানকে কেউ ফোন করেছে, ফোন করে টাকা চাইছে, আর সেটা মেহেক শুনতে পায় আর কি। মেহেক তখন সেটা গীতাকে ফোন করে জানায়, আর গীতার কথা মতো তখন বড়বাবু নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করে। এরপরে তো বড়বাবু গীতার কথা মতো ফোনটা ট্র্যাক করছে,
আর এদিকে কৃপানকে যে ফোন করেছে সে 10 লাখ টাকা চাইছে। এটা শুনে তো কৃপানের মাথায় হাত। কৃপান বলছে তোমার সাথে কিন্তু 5 লাখ টাকার কথা হয়েছিল। লোকটি বলছে একদম চুপ, যদি টাকাটা না পাঠাও না তাহলে একদম সমস্ত রহস্য কিন্তু একদম খান খান করে দেব। ওই সুতো ধরে মারো টান আর রহস্য হবে খান খান, এরকম কথা বলছে। আর লোকটি যে ফোনে কথা বলছে তখন পাশ থেকে কিন্তু স্টেফনিদা আর তার লোকজন অলরেডি শুনছে কথাগুলো। এদিকে যেই লোকটি ফোন করেছে যখন ফোনটা রেখে দেয় তারপরে বলছে যে সব শেষ করে দেবো আমি, সব কিছু গেছে, আমার মান গেছে, সম্মান গেছে, সততা গেছে, চাকরি গেছে, এমনকি মাকেও হারিয়েছি আমি, কাউকে ছাড়বো না, সব শেষ করে দেবো। এরপর কিন্তু বড়বাবু গীতাকে এসে খবর দিচ্ছে যে ফোনটা ট্র্যাক করা গেছে। গীতা বলছে কার সাথে কথা বলছিল, বলছে ঢালি। গীতা তো অবাক হয়ে যায়। গীতা তো তখন বলছে তাহলে আমার সন্দেহটাই ঠিক, তার মানে ঢালির সাথে কৃপান্তের যোগাযোগ আছে। ওদিক থেকে স্টেফনিদা কি করছে, স্টেফনিদা তো সবটাই শুনলো যে ঢালি এরকমটা ফোন করে কৃপানের কাছে এরকম টাকা চাইছে। তখন সেই খবরটা কিন্তু ফোন করে গীতাকে দিয়ে দেয়। গীতা তখন বুঝতে পারে যে এই কেসে তাহলে ঢালিও জড়িত। এবার একদম মুখ্য মাথাটাকে খুঁজে বের করতে হবে, এমনটাই বলছে গীতা। এদিকে বন্নি ফোন করে বলছে কাউকে একজনকে যে তুমি একদম চিন্তা করবে না, ঠিক আছে, একদম এইসব নিয়ে ভাববে না। বাড়ির কোথায় কোন ক্যামেরা লাগানো আছে এটা আমি খুব ভালো করেই জানি, এই জন্য তো বাড়ির পেছন দিক দিয়ে তোমাকে আসতে বলেছিলাম, আর পেছন দিক দিয়ে আমিও যাওয়া আসা করেছি। আমি তো ক্যামেরা বাঁচিয়ে এই ঘরে ঢুকেছিলাম, তাও তো পেছন দিকের ক্যামেরা, ওটা নিয়ে কেউ কোনো ডাউটই করবে না। তোমাকেও তো আমি পেছন রাস্তা দিয়ে আসতে বলেছিলাম, আর যদি কেউ দেখেও তো তোমাকে তো কেউ চিনতে পারবে না, তাই তুমি একদম ওগুলো নিয়ে চিন্তা করো না। আমি ক্যামেরা বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করেছি, আর আমি নিজে গিনির ঘরে গিয়ে ওই ব্যাগটা রেখে এসেছি। তো এই রকম কথাবার্তা হয়ে যাওয়ার পর যখন ফোনটা কাটছে তখন পেছন ঘুরতেই দেখছে যে পিসিমণি দাঁড়িয়ে সব কথা কিন্তু শুনে ফেলেছে। এরপরে যখন বন্নিকে জিজ্ঞাসা করছে যে ফোনে কাকে কি ব্যাপারে কথা বলছে, কোন ক্যামেরার ব্যাপারে, তখন বন্নি বলছে তাকে এই ব্যাপারে নাক না গলাতে। এরপরে বাড়ির সিসিটিভিটা এড়িয়ে সে কোন কাজ করেছিল এই ব্যাপারে জিজ্ঞাসা করছে পিসিমণি। তখন বন্নি বলছে আমাকে কিন্তু বেশি ঘাটিও না, এটা আমি বলে রাখলাম। পিসিমণি বলছে ঘাটাবো না মানে, আমি স্পষ্ট শুনেছি তুমি কারোর সাথে কথা বলছিলে, ওই সিসিটিভির ব্যাপারে কারোর সাথে তুমি কথা বলছিলে। তাদের কথা হতে হতে সেখানে ঈশা আসে, জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তখন বন্নি বলছে কিচ্ছু হয়নি, এই তোমরা দুজনে মিলে না বেশি প্রশ্ন করো না আর বেশি সিন ক্রিয়েট করার চেষ্টা করো না। এরপরে যখন ঈশা জানতে চায় ব্যাপারটা তখন পিসিমণি ঠিক যতটুকু শুনেছে যতটুকু জানে সেটা তখন ঈশাকে জানায়। তারপর বন্নির কাছ থেকে বন্নির ফোনটা যখন দেখতে চায় তখন বন্নির ফোনটা দিতে কিন্তু রাজি হয় না। ঈশা তখন তার মাকে বলছে যে তুমি কি আড়াল করতে চাইছো বলো তো। এরপর পিসিমণি কি করছে, প্রলয়কে যখন ডাক দিচ্ছে তখন বন্নি বলছে তুমি যাকে খুশি যা খুশি বলো, আমি কাউকে তোয়াক্কা করি না। এবার বন্নি কি করে, তার সামনেই নাম্বারটা ডিলিট করে দেয়। এবার তার হাতে ফোনটা দিচ্ছে আর দিয়ে বলছে দেখো দেখো আমি কাকে ফোন করেছিলাম দেখো এবার। পিসিমা বলছে তুমি কিন্তু এই বাড়ির বউ, তুমি কিন্তু কোনো অন্যায় কাজ করতে যেও না। তখন এর উত্তরে বন্নি বলছে যে ন্যায় অন্যায়টা অন্ততপক্ষে তুমি আমাকে বোঝাতে এসো না। এই বলে বন্নি কিন্তু সেখান থেকে চলে যায়। আর পিসিমণি কি করে, ঈশাকে বলছে গীতাকে ফোন করে সবটা জানাতে। ঈশাও তখন গীতাকে ফোন লাগিয়ে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ভালো থাকবে সবাই, টাটা।